একটা সমাধান সূত্রে পৌঁছানো গিয়েছিল। ভার্চুয়াল মাধ্যমে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতির মৌ স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। আশ্বস্ত হয়েছিল গোটা দুনিয়া, কারণ বিপদমুক্ত হয়েছিল হরমুজ প্রণালী। হরমুজ দিয়ে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো আবারও নিরাপদে চলাচল করতে শুরু করেছিল। ভারতের মতো দেশেও এক এক করে আসতে শুরু করেছিল তেল এবং গ্যাসবাহী জাহাজ। কিন্তু এক পক্ষকালও পেরোল না। বিশ্ব তেল অর্থনীতির স্বস্তি আবারও গায়েব। সমস্যার শুরু গত বৃহস্পতিবার থেকে। হরমুজের কাছে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলা হয়। আমেরিকা এই হামলার জন্য সরাসরি ইরানকে দোষারোপ করে, যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করে হামলার দায় ঠেলে দেয় মার্কিন বাহিনীর দিকে। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারই আমেরিকা চালিয়েছিল ইরানে। জবাবে পশ্চিম এশিয়ার বেশ কিছু মার্কিন ঘাঁটিকে নিশানা করে বোমা ফেলে তেহরান। উত্তেজনার মধ্যেই শনিবার হরমুজে আক্রান্ত আরও একটি ট্যাঙ্কার। পানামার পতাকাবাহী ওই ট্যাঙ্কারেও ইরান হামলা চালিয়েছে বলে দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তার জবাবে রবিবার ভোরে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর। আমেরিকার হামলার জবাবে ইরানও পাল্টা দিতে শুরু করেছে। পশ্চিম এশিয়ার একাধিক ঘাঁটিকে তারা নিশানা করেছে বলে অভিযোগ। বাহরিনে আমেরিকান নৌবাহিনীর আঞ্চলিক সদর দপ্তর রয়েছে, সেখানেও রবিবার ড্রোন হামলা হয়েছে। একদিকে হামলা, অন্যদিকে ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে পোস্ট করে ট্রাম্পের দাবি, এমন একটা সময় আসতে চলেছে যখন আমরা আর সংযত থাকতে পারবো না। যে কাজটা খুব সফলভাবে আমরা শুরু করেছিলাম, সেটা হয়তো সামরিকভাবেই শেষ করতে বাধ্য হব। সেটা যদি হয়, ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সেরও বার্তা, হিংসার জবাব মাধ্যমেই দেওয়া হবে। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড সমাজ মাধ্যমে লিখেছে, সংঘর্ষ বিরতির সমঝোতাকে সম্মান জানানোর সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল, ওরা সেটা করবে না ঠিক করেছে। মানে ওয়াশিংটনের দাবি গোটা পরিস্থিতির জন্য দায়ী তেহরানই। যদিও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই মানছে না তেহরান। পাল্টা মার্কিন হামলার কড়া প্রত্যুত্তর দেওয়ার কথাও শুনিয়ে রেখেছে তারা। সব মিলিয়ে অস্বস্তি, টানাপোড়েনের আবারও শুরু। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু শুক্লা, এই জায়গা থেকে তো প্রশ্ন, এই যে এরকম একটা চরম অনিশ্চয়তার জায়গায় আবারও পরিস্থিতি পৌঁছে যাচ্ছে, এই যে একটা শান্তি চুক্তি করা হলো, সেই চুক্তি কেউ মানলো না, এই যে সামগ্রিক এই পরিস্থিতির জন্য দায়ী কে? কেন আবার এই জায়গায় এসে গেল সমস্ত কিছু? সেক্ষেত্রে একটা কথাই বলতে হচ্ছে যে আমেরিকা সরাসরি ইরানকে দায়ী করেছে এই গোটা পরিস্থিতির জন্য। যদিও ইরানের কি দাবি, তারা বলছে হরমুজে কোনো জাহাজের ওপর তারা কখনোই হামলা চালায়নি। তাহলে হামলা চালালো কে? মার্কিন হামলার জবাবে তারা যে হাত গুটিয়ে থাকবে না, সেই বার্তাও তারা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে। মার্কিন হামলার মুখে ইরান যে দমার পাত্র নয়, তা তারা সাম্প্রতিক অতীতে বারবার বুঝিয়ে দিয়েছে। গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হামলা শুরু করে আমেরিকা। এবারও পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের কট্টরপন্থী মহল এমনিতেই 60 দিনের যুদ্ধবিরতির নানা শর্তে খুব একটা খুশি ছিল না। মার্কিন সেন্ট্রাল কমান্ডের শুক্রবারের হামলার পর তাদের তরফে পাল্টা হামলার দাবি জোরালো হচ্ছিল। 27 জুন ইরানের কট্টরপন্থী সংবাদপত্র কেইহান তাদের সম্পাদকীয়তে পাল্টা হামলার দাবি তুলে সংঘর্ষ বিরতির মৌ বাতিল করে আবারও হরমুজ বন্ধ করে দেওয়ার দাবি তোলা হয়। দাবি করা হয়, আমেরিকা বারবার সংঘর্ষ বিরতির চুক্তি লঙ্ঘন করছে। মাসুদ পেজেকশিয়ান, আব্বাস আরাকচিদের মতো ইরানের শীর্ষ নেতৃত্ব কেন এখনো নরম অবস্থান নিচ্ছে, প্রশ্ন তোলা হয় কেইহানের এডিটোরিয়ালে। এরপরই পাল্টা হামলার তীব্রতা বাড়ায় তেহরান।
পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ফের হামলা শুরু করেছে ইরান। শনিবার দক্ষিণ ইরানে আমেরিকার হামলার পর রবিবার ভোরে পশ্চিম এশিয়ার একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ করেছে তেহরান। ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস আকাশপথে হামলা চালিয়েছে কুয়েত এবং বাহরিনে। আইআরজিসির তরফে আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, এবার থেকে নিয়ম ভাঙলে যে কোনো জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও কঠোর পদক্ষেপ করা হবে। ভবিষ্যতে শত্রুর যে কোনো আগ্রাসনের বিধ্বংসী জবাব দেওয়া হবে। গত দুদিনের মতো কম গুরুত্বপূর্ণ ঘাঁটিতেও যদি নিশানা করা হয় তাহলেও কেউ ছাড় পাবে না। ইরানের পার্লামেন্টে জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। তার কথায় দোষারোপের খেলা আর কাজ করবে না। আমেরিকা যা করেছে তার জন্য তাদের পস্তাতে হবে, পিছু হটতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ব্যর্থ। তিনি দেখিয়ে দিয়েছেন সংঘর্ষ বিরতির প্রতি তাঁর কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ কোনোভাবেই আমেরিকার দোষারোপ হজম করবে না ইরান। প্রশ্ন উঠছে, হরমুজের তেলবাহী ট্যাঙ্কারে ইরান যদি হামলা না চালায় তাহলে হামলা চালালো কারা? ওয়াশিংটন নিজেরাই হামলা চালালো, নাকি আমেরিকা ইরান সংঘর্ষ বিরতি ভেস্তে দিতে কোনো তৃতীয় পক্ষ হামলা চালালো হরমুজে? পরিস্থিতির উপর নজর রাখছে সমস্ত দেশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। নীলাঞ্জনা, গোটা বিশ্বে যখন যুদ্ধে চলছে, মানে যুদ্ধের আবহ, যুদ্ধ চলছে, তখন বলছি এই বাংলা কি যুদ্ধের আওতার বাইরে? না, ভোট যুদ্ধ তো চলছিলই, রাজনীতির যুদ্ধ একদম সমান তালে রাজনীতির যুদ্ধও চলছে। দলের নাম, প্রতীক, আর এবার প্রশ্ন, শহীদ তুমি কার? ধর্মযুদ্ধে এবার তৃণমূলের দুই পক্ষ, দুই দলই বলছে যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তারাই সভা করবে। দরজার মাঝে কি হলো? ধর্মতলায় গিয়ে মঞ্চের মাপজোক করে ফেললেন কুণাল ঘোষরা, অর্থাৎ মমতা তৃণমূলরা। দলের নাম, প্রতীক, এসব নিয়ে লড়াইয়ের মধ্যে তৃণমূলের শরিকি বিবাদে এবার 21 টুইস্ট। ঘাসফুল শিবিরের বাৎসরিক সভার অধিকার নিয়ে এবার লড়াই। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেক বছর 21শে জুলাই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা থেকে অভিনেতা, ঠাসা বহুস্তরীয় মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ। গত 15 বছরে আরও তৃণমূলের ক্ষমতার সঙ্গে বেড়েছিল সভার জৌলুস। এবার কি হবে? দল দুভাগ, শহীদ স্মরণে যে ভাগাভাগি সেটাও স্পষ্ট। আজকে এরা বলছেন, বিবেক থাকে তো লোকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মানে শহীদ তর্পণ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়, সেটাই হবে। আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি। জোড়া ফুলে কাটে কাটাক্কর। ধর্মতলা নিয়ে ধর্মযুদ্ধে বিপক্ষকে সূচাগ্র মেদিনীও দিতে নারাজ কালীঘাট পক্ষ। কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে চিঠির পর সোজাসুজি ধর্মতলায় হাজির কালীঘাট পন্থীরা। হাতে ফিতে নিয়ে স্টেজের মাপজোকও করে ফেললেন কুণাল ঘোষরা। এই মুহূর্তে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে রয়েছি। দোলা সেন থেকে শুরু করে কুণাল ঘোষ বিধায়ক, তারা এসেছেন। তারা এখানে কিভাবে মঞ্চ হবে এবং প্রত্যেকবার যেরকম হয় 2 টায়ার একটা যে স্টেজ হয় সেই রকম স্টেজ করেই এখানে মঞ্চ তৈরি হবে এবং সেই রকম পরিকল্পনা অনুযায়ী এখানে এই মুহূর্তে তারা এসেছেন। এই নয় যে শুধু 15 বছর রুলিং পার্টির সময় আমরা এটা সরকারে থাকার সুবাদে করেছি, চিরকাল আমরা এখানে করি। তো আমরা সেই মতোই আমাদের শিডিউল নিয়মে আমরা এখানে মাপতে এসেছি। ডেকোরেটর নিয়ে এসছেন বৈশাদা। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন এই আন্দোলনের প্রতীক। ফলে এখন হঠাৎ কোন চারানা নকুলদানা কি বলছে আমরা এসব ভাবতে যাব না। 21-এর আবেগে শান দিয়ে দলের কর্মীদের প্রত্যেক বছর চাঙ্গা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি হবে? কারা পাশে থাকবেন শেষ পর্যন্ত? কালীঘাটের বৈঠকের মতোই কি হাল হবে 21-এর সভার? আপনারা দেখবেন এবারে ব্যাপক জমায়েত এখানে হবে। মমতাদি রাস্তায় নামবেন, মমতাদি বক্তব্য রাখবেন, মমতাদি নামা মানে জনতা সেখানে আসবে। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করবো, আমরা সবাই অ্যারেস্ট করলাম। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে
জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে যেভাবে পালন হয় নিশ্চিতভাবে পালন হবে। আমরা 21শে জুলাই করব এবং 21শে জুলাই আপনারা দেখতে পারবেন যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস হিসেবে পরিচিত, তাদের অঞ্চলে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন, তারা সকলেই 21শে জুলাইতে থাকবে। তৃণমূলের এই 21শে লড়াই দেখে কি বলছে বিজেপি? যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চুরির চোরের উপর বাটপারি করছে। চোর আর বাটপারের কারবার, এর মধ্যে আমরা নেই। 21শে জুলাইয়ের সময় তো যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন। শেষ পর্যন্ত মমতা পক্ষ কি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে? অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরের কোনো মূল রাস্তা সভার জন্য পুরোপুরি বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসে সভা করে তখনকার শাসক দল। সেই মামলায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশও পাঠায় আদালত। ক্যামেরায় অরিন্দম, জয়ন্ত, শুভ্রর সঙ্গে প্রবীর, পিয়ালি, মৌমিতা ও বাসুদেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, 21শে জুলাই কি হবে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু রাজনীতির যুদ্ধের যখন কথা আসছে, যুদ্ধের মধ্যে হুমকি হুঁশিয়ারির পালাও তো চলে। এবং আমরা দেখেছি নির্বাচনের সময়, বিধানসভা নির্বাচনের সময় বা তার আগে একটা নাম বারবার করেই আলোচনা এসেছে, চর্চা এসেছে, বিতর্কে এসেছে, হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবির আবারও চর্চায়, কারণ আবার তিনি হুমকি দিচ্ছেন। একদমই। আর যেটা দেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করার মতো একটা মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে বলতেই পারি আমরা সমালোচনার ঝড়। স্যাটা ভাঙা হুমকি দিয়ে অবশ্য কোনো অনুতাপই নেই হুমায়ুন কবিরের গলায়। তিনি বলছেন যে দরকারে তিনি এমনভাবে আক্রমণ আবার করবেন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপি। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। একজন জনপ্রতিনিধির মুখে এই ভাষা, প্রকাশ্যে অন্য রাজনৈতিক দলকে হুমকি। শনিবারই হুমায়ুন কবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে। এজেইপি প্রধানের নামে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে এমন অভিযোগের ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে হিংসা, বিদ্বেষ ছড়ানো ও সম্প্রীতি নষ্টের মতো একাধিক গুরুতর ধারা। অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়া কাজ থেকে আতঙ্কের উদ্দেশ্যে মিথ্যে তথ্য, গুজব প্রচারের মতো ধারা যোগ করেছে পুলিশ। ধারার পাহাড় দেখেও অনুতাপের লেশ মাত্র নেই হুমায়ুনের মুখে। কিসের জন্য অনুতপ্ত হবো? আমাকে যখন বলা হচ্ছে, আমাকে যখন তৃণমূলের গুন্ডাদের নিয়ে এসে আমাকে টাইট করার কথা বলা হচ্ছে, আমাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের আমি কুৎসিত ভাষাতেই আক্রমণ করব। জেলে থাকতে হলে জেলে থাকবো। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী অগ্নিমিত্র পল। आप जो बात बोले हैं, आपके ऊपर यूएपीए का जो आइन, देशद्रोहिता का जो आइन है, वो लागू करना चाहिए। যতই মামলা হোক হুমায়ুন একেবারে ডোন্ট কেয়ার, বলছেন যত খুশি কেস হোক তিনি কাউকে রেয়াত করেন না। আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করে আমি তাকে রিয়াত করি না। হুমায়ুন কবির ভোটে জিতে 2টো সিট জিতেছেন, দাঁড়িয়েছেন, উনি ভেবেছেন কি বা হনু হয়ে গেছেন। ভারতীয় জনতা পার্টি, আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই গণতন্ত্রের বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই। কিন্তু আপনি যদি ভাবেন নিজেকে বড় হুনু হয়ে গেছেন, তাহলে পরে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। বাবরি তৈরি, দল তৈরি থেকে হেলিকপ্টার ভাড়া, গত কয়েক মাসে বারবার খবর এসেছেন মুর্শিদাবাদের নেতা কিংমেকার হবেন দাবি করে মাত্র 2টি আসন পেয়ে এবার নিশানায় বিজেপি। হুমায়ুন কবিরের এই উগ্র রাজনীতির উদ্দেশ্য কি? রেজিনগরে উপনির্বাচনের আগে মেরুকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এখন আলোচনায় নেই, এখন আলোচনায় বিজেপির মাথা ফাটাবো, এই করবো, তাই করবো। কেন? তার কারণ সামনে রেজিনগরে বাই ইলেকশন আসছে, তার নিজের কাউকে দাঁড় করাবে, তাকে জেতাতে বিজেপির বিরোধিতা করার নামে একটা নাটক করে মুসলমান ভোট সংগ্রহ করতে, এই তো গল্প। রেজিনগরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে পাশে থাকবেন তিনি, আগেই বলেছেন হুমায়ুন। তাহলে এবার কি সমীকরণ? সোমা মাইতি, পিয়ালি মিত্র, মৌমিতা চক্রবর্তী, বাসুদেব চট্টোপাধ্যায়, রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এত কিছুর মধ্যে নীলাঞ্জনা, আমার তো সেই বুধবার দিন 12টা 7 যে ঘটনা ঘটেছিল, মানে তারাতলার বিপর্যয়ের ছবিটা এখনো
ভাসছে, যারা আক্রান্ত হয়েছিলেন, যারা সেখান থেকে বেঁচে ফিরেছেন তাদের কথা যেমন হচ্ছে, তার পাশাপাশি সব থেকে বড় প্রশ্ন এটাই, এই ফল্টি প্ল্যান কে সাইন করেছিল, কেন করেছিল, আর কারা কারা ছিল, এই সবটাই প্রশ্নের মুখে। একদম তাই, প্রশ্নের মুখে তাই ফেরহাদ হাকিম, স্ক্যানারে আনোয়ার খান এবং শামস ইকবালও। পুলিশের খাতায় নাম ওঠার পর থেকেই এই দুজনের কোনো খোঁজ নেই। এই দুই প্রাক্তন কাউন্সিলর বেপাত্তা, বাড়িতেও নেই, পরিবারের লোকও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ফিরহাদ হাকিম আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই তিনজনের নামে এখানে কমপ্লেন দিলাম। তারাতলা দুর্ঘটনাস্থলে ভিড় কমছে দুমড়ে মুচড়ে যাওয়া লোহার বিমের ভেতরে প্রাণের স্পন্দনের সম্ভাবনা। তবে গুদাম বিপর্যয় নিয়ে ক্ষোভ এতটুকু কমেনি। ইতিমধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবিতে তারাতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুরসভার আরও দুই সদ্য প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান ও শামস ইকবালের বিরুদ্ধেও। রবিবার দুই অভিযুক্তের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করে জি 24 ঘন্টা। তাদের বাড়িও যান আমাদের প্রতিনিধি, কিন্তু পুলিশের খাতায় নাম ওঠার পর থেকেই বেপাত্তা আনোয়ার ও ইকবাল। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আনোয়ার খান, যিনি 80 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর ছিলেন। তার ওয়ার্ডগঞ্জের বাড়িতে এই আবাসনেরই ফার্স্ট ফ্লোরে থাকেন আনোয়ার খান, কিন্তু তার বাড়িতে এসে তাকে পাওয়া গেল না। কোথায় আনোয়ার খান? তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে গত শুক্রবার মহরমের সময় তিনি তার দেশের বাড়িতে গিয়েছেন, অর্থাৎ বিহার পাটনাতে গিয়েছেন, এবং সেখানে একটি রিচুয়াল রয়েছে, সেটা অ্যাটেন্ড করার জন্য তিনি গিয়েছেন। উনি আছেন দেশের বাড়িতে বিহারে। মহরম টাইমের আমার দাদি সবসময় আমরা বার্সি করি, তো ওই রিচুয়ালসের জন্য উনি গিয়েছেন ওখানে। বিহারে নেটওয়ার্ক প্রবলেম অনেক হয়, তো অনেক সময় ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু টক টু হিম। ইয়েস, অফকোর্স হি উইল কাম বাই টুমরো মর্নিং। আমরা এই মুহূর্তে গার্ডেন রিচের আয়রন গেট রোডে, যেটা রেজিস্টার অ্যাড্রেস কলকাতা পুরসভায় দেওয়া রয়েছে এই শামস ইকবালের, তার সেই বাড়িতে এসে পৌঁছেছি। এই হলো তার সেই বাড়ি, কিন্তু তার মা যেটা জানাচ্ছেন যে তিনি বাড়িতে নেই। গত পরশুদিন তার মায়ের সঙ্গে শামস ইকবালের শেষ দেখা হয়েছিল, শেষ কথা হয়েছিল। তারপর থেকে কিন্তু তার সঙ্গে আর কোনো যোগাযোগ তার নেই। তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটাও তিনি বলতে পারলেন না, এবং তার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যায়, কোন ফোন নাম্বারে তার সঙ্গে যোগাযোগ করা যায় তাও তিনি বলতে পারলেন না। আপনি কোথায় আছেন? আমি জানি না। আপনি জানেন না ছেলে কোথায় আছে? না, ঘরে আমি আপনি দেখতে যাচ্ছি না, কিন্তু আপনি জানেন না যে ছেলে কোথায় আছে? না, ঘরে আছি। পুলিশ তো ছেলেকে খুঁজছে। ঘরে কোথাও ওনার তো কাজ করি না ওখানে, তারাতলা তো ঘুরে পাচ্ছি না আমার ছেলে। আপনার সঙ্গে ছেলের কথাবার্তা হচ্ছে, মানে ফোনে যোগাযোগ আছে? না, এখানে। এরই মধ্যে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওপর চাপ বাড়ানোর কৌশল বজায় রেখেছে কালীঘাট শিবির। বিধানসভায় যখন নথি দেখিয়েছেন এবং স্টেটমেন্ট করেছেন, তাহলে হয় ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করা হোক, অথবা যদি অ্যারেস্ট না হন তাহলে এটা বুঝতে হবে এটা শুধুমাত্র প্রেসার পলিটিক্সের জন্য নামটা বলা হচ্ছে, যাতে উনি তৃণমূল ছেড়ে বালি শিবিরের দিকে উনি বিক্ষুব্ধদের নিয়ে যান। আইনের মতো চলবে, আইনের অনুসারে আমাদের সরকার পদক্ষেপ নেবে। যাকে গ্রেপ্তার করার প্রয়োজন পড়বে সেখানে করবে আইনি পদ্ধতিতে। ফিরহাদ, আনোয়ার, ইকবালদের মতো অভিযুক্তদের বিরুদ্ধে আইন কোন পথে চলে সেটাই দেখার। ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, নানা রকমের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে, তাদের গ্রেফতারি দেখছে, এবং তার মধ্যে ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগও আমরা দেখেছি। অফিস বাড়ি ত্রাণ উপচে পড়ছে সেই ছবি, কিন্তু মজুতের লিস্টে এটা কি যোগ হয়ে গেল? একদমই তাই, আপনাদেরকে ভুরি ভুরি এই ছবি দেখিয়েছি। আর এবার বালতি আর ট্রিপল নয়, কিন্তু প্রকাশ্যে কোটি কোটি টাকার বালি মজুতের অভিযোগ উঠছে। কোথায়? তারকেশ্বরের তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ। বালি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। দেখুন ছবিটা, এটা কোনো বালি খাদান নয়, বরং তারকেশ্বরের জনবহুল এলাকা চাপাডাঙ্গা। অভিযোগ, এখানে বিরাট এলাকা জুড়ে বেআইনিভাবে বালি মজুত করেছেন তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায়। খোঁজ
খোঁজখবর নিয়ে জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে থেকে এখানে বালি মজুত করা হচ্ছিল। গোটা ঘটনার নেপথ্যে ছিলেন চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চট্টোপাধ্যায় ওরফে লালটু। চৌঠা মের পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। মাস্টার মাইন্ড হচ্ছে তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা এবং বালি মাফিয়া চাঁপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান লালটু চ্যাটার্জি, এবং তার সাথে যুক্ত আছে বেশ কয়েকজন ব্যবসাদার। শনিবার রাতে বালি পাচারের সময় বাধা দেন এলাকাবাসী। ঘটনাস্থল থেকে একটি ডাম্পার এবং আর্থবোমার বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে কয়েক কোটি টাকার বালি। এত কোটি কোটি টাকার বালি এখানে জমা হয়েছে কি কারণে, রাতের অন্ধকারেই বা কেন পাচার হচ্ছে সেটাও আমরা জানতে চাই। দুর্নীতির মই বেয়ে একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছে তৃণমূল। প্রশ্ন উঠছে, প্রকাশ্যে এতদিন বালি মজুতের পরেও টের পায়নি প্রশাসন? এখানেও কি সর্ষের মধ্যে ভূত? বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। যেখানে যেখানে সর্ষের মধ্যে ভূত সেখানে সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে জিরো টলারেন্স নীতি, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। যেমন বিজেপি কর্মী খুন, সেই ঘটনার পরও কিন্তু একই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। একদমই তাই। বাগনানের ঘটনায় যদি ধরি, বিজেপি কর্মী প্রশান্ত দে খুনে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। জেলা পুলিশের অভিযানে শেখ সাইফুদ্দিন এবার পুলিশের জালে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগনানের ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। গতকাল আপনারা জানেন, নিহতের বাড়িতে মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন। বিজেপি খুনে এফআইআরে 51 জনের নাম রয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার 11। 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুলিশের অ্যাকশন। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনে ধরপাকড় শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাগনানে বিজেপি কর্মী খুনের তদন্তে নেমেছে সিআইডি। শনিবার রাতেই শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত সাইফুদ্দিনকে। সিআইডি এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন প্রশান্ত দে। 51 জনের নামে এফআইআর হয়। সাইফুদ্দিনকে নিয়ে এখনো পর্যন্ত গ্রেফতার 11। আমি চাই আরো অপরাধীরা ধরা পড়ুক, ওনারা শাস্তি পাক, না হলে আমার জীবনে যা ঘটনা ঘটে গেছে পরবর্তীকালে আরো 5 জনের এরকম ক্ষয়ক্ষতি হবে। আমি এটাই চাই যে অপরাধীরা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক। আমার ছেলে দল নেই, কিন্তু শাস্তি যেন তারা পায়, আমার এইটা আগ্রহ। আর কি বলবো, মুখ্যমন্ত্রী কাল এসে অনেকে করে গেছে, আমায় সাহায্য করে গেছে, আমার বাধ্যবাধকতাও পাই দিয়েছে, এতদিনে এরা দিয়েছিল নি। হ্যাঁ, আর যেহেতু সব নিয়ে গেছে কাউকে, আর মুখ্যমন্ত্রীর কাছে একটাই আইছি, ওই আমাদের যে যেন শাস্তি পায়। 15 জুন প্রশান্ত সহ কয়েকজন বিজেপি কর্মী স্থানীয় তৃণমূল নেতা ও আন্টিলা পঞ্চায়েতের উপপ্রধান মফিজুল ইসলাম খানের বাড়িতে বিক্ষোভ দেখাতে যান। বিজেপির অভিযোগ, কাটমানির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন মফিজুল ও তার অনুগামীরা হামলা চালায়, তাতেই নিহত হন প্রশান্ত দে। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কোনো অভিযুক্তকে রেয়াত করা হবে না। 2 দিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা বিএনএস এর অন্তর্গত পানিশমেন্ট, চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে আইও, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব। পাশাপাশি নিহত প্রশান্তের মেয়েকে সরকারি চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এর আগেও বেশ কয়েকজনকে ধরা হয়েছে, আশা করব যে এইভাবে প্রত্যেকটা দোষীকেই খুঁজে বের করা হবে, তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। আশা করব আমার বাবাকে যারা খুন করেছে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। এর আগে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন কালীগঞ্জের তামান্নার মা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার হয় 12 জন অভিযুক্ত। দুষ্কৃতী অপরাধীদের বিরুদ্ধে সরকারের মনোভাব যে কতটা কড়া, একের পর এক গ্রেফতারি ঘটনাতেই তা স্পষ্ট। সুভাষিস মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, মন্ত্রীদের কড়া পদক্ষেপ এবং বিজেপি বিধায়কেরা তারাও কিন্তু একেবারে অ্যাকশন মোডে। একদমই তাই। গত 2 দিন ধরে আপনাদেরকে শঙ্কর ঘোষের দাবাং মুড দেখিয়েছিলাম, এবার দেখাবো বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। ব্যস্ত রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা ক্লাব ঘর ভাঙতে পুলিশকে তিনি কড়া নির্দেশ দিচ্ছেন।
যানজট দেখেই গাড়ি থেকে নেমে প্রশাসনিক আধিকারিকদের ফোন করে কড়া নির্দেশ দিচ্ছেন বিজেপি বিধায়ক। দিন দুয়েক আগে দাবাং মোড়ে দেখা গিয়েছে মন্ত্রী শঙ্কর ঘোষকে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে বালি মাফিয়াদের দৌরাত্ম্যের কথা কানে পৌঁছাতেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে আইসিকে আলটিমেটাম দিয়েছেন তাকে যেন আর দ্বিতীয়বার আসতে না হয়। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়। আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না। মন্ত্রীর পর এবার একই মোড়ে দেখা গেল বিজেপি বিধায়ককে আলটিমেটাম দিলেন প্রশাসনিক কর্তাকে। এখানে মেলোডিয়াসের উল্টো দিকে একটা ইলিগাল কনস্ট্রাকশন রাস্তার উপরে আছে ক্লাবের নাম করে। এটাকে হয় আমাকে এখানে গাড়ি নিয়ে আসতে ভাঙতে হবে, নইলে আপনি এটাকে আলিয়াকে ভাঙার ব্যবস্থা করুন। পুরো রোডটা জাম হয়ে গেলে গাড়ি জঙ্গলের যত পেয়ে গেছে বাঁকুড়াটা, এদেরকে বলে বলে আমি হাইরান হয়ে গেছি। হ্যাঁ ভাই, মালপত্র সরাও সব। বাঁকুড়া শহরের অন্যতম ব্যস্ত স্কুলডাঙ্গার রাস্তা। তৃণমূল আমলে স্কুলডাঙ্গার চার্চ মোড় সংলগ্ন রাস্তার একাংশ দখল করে তৈরি হয় একটি ক্লাব। অভিযোগ, স্থানীয় তৃণমূলের এক প্রভাবশালী নেতার মদতেই গড়ে ওঠে ক্লাবটি। বেআইনি দখলদারির জেরে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা কার্যত সংকীর্ণ হয়ে পড়ে, ফলে যানজট নিত্য সমস্যা। রবিবার বাঁকুড়ার কাঞ্চনপুর এলাকায় পালস পোলিও কর্মসূচি সেরে এই রাস্তা দিয়ে নিজের দপ্তরে ফিরছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর। যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়েন তিনি। এরপরই কার্যত তার রণংদেহী মেজাজ। রাস্তার জায়গা ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের। ঘটনাস্থল থেকে সরাসরি জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিককে ফোন করে বেআইনি ক্লাবটিকে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন বিধায়ক। আমি ডিএম সাহেবকে বলে দিলাম, সম্মানীয় ডিএম সাহেবকে, যে আপনাকে আমি আজকে 3টা সময় দিলাম, এটা পুরো পরিষ্কার চাই আমার। পুরো রাস্তা ক্লিয়ার থাকবে, পুরো রাজপথ পিডব্লিউডি রোড তার যা এরিয়া তার ফাঁকা থাকবে। যারা দাপট দেখাচ্ছে তাদের জেলের ভাত হবো, আর তারা সেই জনগণের সম্পত্তি লুট করে রেখেছে সেগুলোকে নিলাম করা। অবৈধ নির্মাণে জিরো টলারেন্স ক্ষমতায় আসার পর ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই শহর থেকে জেলা অবৈধ নির্মাণ কুড়িয়ে গিয়েছে বুলডোজারের চাকায়। এখন দেখার অবৈধভাবে গড়ে ওঠা স্কুলডাঙ্গার এই ক্লাবটি কবে ভেঙে দেয় পুলিশ প্রশাসন। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলায় তো পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, পরিবর্তনের নানা দিক আমরা দেখতে পাচ্ছি। একদিকে বিধায়কদের মধ্যে পরিবর্তন যখন আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি রঙেও তো পরিবর্তন। নীলাঞ্জনা, একদম রঙেও পরিবর্তন। ভোটের ফলে বাংলায় তো অনেক আগে গেরুয়া আপনারা জানেনই, আর এবার রাস্তায় সেখানেও কিন্তু রং পরিবর্তন। জলপাইগুড়িতে যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথ সেগুলো নীল সাদা রং মুছে সেখানে এবার গেরুয়ার প্রলেপ। জলপাইগুড়ি জুড়ে এখন এমনই রং বদলের ছবি। বালাপাড়া পাহাড়পুর মোড়, কলেজ মোড়, অসম মোড়, জাতীয় সড়কের ধারে পরপর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে নতুন রঙের প্রলেপ। নীল সাদা রং বিদায়। জলপাইগুড়ির বিভিন্ন ট্রাফিক পোস্টে এভাবেই গেরুয়া সাদা রং। দুদিনের মধ্যে ট্রাফিক অফিস থেকে এসে রং পাল্টায়। আগে নীল সাদা ছিল, এখন সাদা গেরুয়া। বিধানসভা নির্বাচনে জলপাইগুড়িতে 7-7 করেছে বিজেপি, সেখানে এবার রাস্তাতেও গেরুয়া। আমি তো ভীষণ খুশি। আমি আরও শুভেন্দু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের প্রাইমারি স্কুলের কালারগুলা অতি সত্বর বদলি করার জন্য। হ্যাঁ, পরিবর্তন ভালো কাজ হচ্ছে। কয়েকদিনের মধ্যেই অনেক কাজ আগায় গেল। স্কুল, কলেজ, বিল্ডিং সমস্তটাই সরকারি দপ্তর যতগুলো আছে সব সরকারের অধীনেই পড়ে। তাই মানুষের দাবি, মানুষের আবেগকে প্রাধান্য দিয়েই এখন গভর্নমেন্ট বাধ্য হচ্ছে, নতুন গভর্নমেন্ট রংটাকে পরিবর্তন করার জন্য। 2011 সালে বাংলায় ক্ষমতায় আসার পর রাস্তা থেকে সরকারি বাড়ি সবকিছু নীল সাদা রং করার ফরমান দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি ভবন থেকে হাসপাতাল, ফুটপাত থেকে ব্রিজ, রাস্তার ত্রিফলা, আলোর স্তম্ভ সবকিছু এক রং। খরচ হয়েছিল কোটি কোটি টাকা। নবান্ন থেকে বিকাশ ভবন সব সেই নীল সাদা। এই নীল সাদা নিয়মে অবশ্য ব্রেক পড়েছিল আগেই। নবান্ন সভাঘরের রং বদল করা হয়েছে। শুধু সরকারি ভবন বা ব্রিজ নয়, দৃশ্যমানতার নিয়ম উড়িয়ে রাস্তার ডিভাইডারেও নীল সাদার প্রলেপ দিয়েছিল তখনকার সরকার। সেখানেও এবার বদল শুরু হয়ে গেল। আর এসব দেখেই অনেকেরই বারবার মনে পড়ে
2022 সালের কলকাতা চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিং এর সেই গানের কথা। Sir is in front of me. How can I sing something else? Rang de tumohe gerua. গানের কথায় গেরুয়া, তাতে ব্যাপক চটেছিল সেই সময়ের শাসক দল। অরিজিতের কনসার্টের অনুমতি নিয়ে তারপর তুমুল শুধু একটা গানের জন্য, কত আপত্তি। আজ সেই কথা টেনে অনেকেই প্রশ্ন তুলছেন, এসব করেও কি পারলো গেরুয়া রুখতে? জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর একই সঙ্গে নীলাঞ্জন একটা বলতে হচ্ছে যে যেখানে জিরো টলারেন্সের কথা আমরা বলছি, সেই সঙ্গে কিন্তু একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে প্রথম দিন বলেছিলেন যেখানে অবৈধ নির্মাণ হবে, যেখানে অবৈধ বিল্ডিং তৈরি হবে, সেখানে কিন্তু বুলডোজার চলবে। একদম সেই বুলডোজার অ্যাকশন আমরা জায়গায় জায়গায় দেখতেও পেয়েছি। এবার পার্ক সার্কাস স্টেশন, সেখানেও কিন্তু বুলডোজার অ্যাকশন। দীর্ঘদিনের জবরদখল সরাতে শনিবার রাতে স্টেশনে উচ্ছেদ অভিযান চালালো রেল। পুলিশ, র্যাব, আরপিএফ এর উপস্থিতিতে ভেঙে দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সমস্ত যে অবৈধ দোকানপাট, একেবারে জবরদখল করে থাকা দোকানপাট। রেলের এই উদ্যোগে যাত্রীরা কিন্তু খুশি। বেআইনি নির্মাণ দেখলেই বুলডোজার। রাজ্যে পালা বদলের পর স্টেশনগুলিকে জবরদখল মুক্ত করতে আরও সক্রিয় রেল। হাওড়া, শিয়ালদা, দমদমের পর এবার উচ্ছেদ অভিযান চলল পার্ক সার্কাস স্টেশনেও। রবিবার রাতে পার্ক সার্কাস স্টেশনে উচ্ছেদ অভিযানে নামে রেল। পুলিশ, র্যাব ও আরপিএফ এর কড়া নিরাপত্তায় একের পর এক অবৈধ দোকান ও স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রাত থেকেই শুরু হয়ে গেছে পার্ক সার্কাস স্টেশন এবং স্টেশন সংলগ্ন সাইডে যে ঝুপড়ি ঘরগুলো ছিল দীর্ঘদিন যাবৎ সেগুলো বেআইনিভাবে দখলদারি অবস্থায় ছিল এবং আজ কিন্তু সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজে উঠেছিল অবৈধ দোকানপাট। নিত্যযাত্রীদের ফেরাও মুশকিল হয়ে পড়েছিল। রেল সূত্রে খবর, চলতি মাসেই দোকানদারদের জায়গা খালি করার নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপরেও বহু দোকান সরানো হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বুলডোজার নামায় রেল। অনেকেই বলছেন যে ভাঙা হয়েছে, ভালো হয়েছে। আগে নাকি ট্রেন এলেও দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না, এতই হকার এত বেশি ছিল। আবার অনেকের বক্তব্য যে ভাঙা হয়েছে কিন্তু যদি একটা পুনর্বাসন দিয়ে বা অন্য কোনো ব্যবস্থা করে তারপরে ভাঙা হতো সেক্ষেত্রে ভালো হতো। रेल का लाइन था, लेकिन रेल को तो कम से कम इन्फॉर्मेशन देना चाहिए कुछ दिन और आगे, कि ताकि लोग अपना कुछ ऐसा इंतजाम करता उसके बाद, क्योंकि तो रोजी रोटी से जुड़ा हुआ है ना। एक गाड़ी घुस जाता है लेकिन खड़ा होने का जगह नहीं मिलता और उन लोगों का दुकान के सामने खड़ा नहीं होने देते। हटिए हटिए हटिए, ये अपना खुद का ये प्रॉपर्टी समझ रहे हैं लोग। রেলের এই উচ্ছেদ অভিযানের পর অনেকটাই বদলে গিয়েছে পার্ক সার্কাস স্টেশনের চেহারা। প্ল্যাটফর্ম এখন অনেক মুক্ত, বেড়েছে যাত্রীদের চলাচলের সুবিধা। ক্যামেরায় গোপাল ও দেবাশিসের সঙ্গে সৌমেন ও অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, একাধিক পদক্ষেপ, পালা বদলের পর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। তবে তার মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা চর্চায় রয়েছে, আলোচনায় রয়েছে, ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যেটাও ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। একদমই, আর সেই জন্যই কিন্তু বলতে হচ্ছে আগামীকাল দিনটা খুব গুরুত্বপূর্ণ। আগামীকালই বিধানসভায় এই অভিন্ন দেওয়ানি বিল আনতে চলেছে কিন্তু রাজ্য সরকার। আর সেই জায়গা থেকে এই বিল পাশ করানো খুব একটা অসুবিধার হবে না। এই বিল পেশ করা হলে পরে কি হবে, যদি যেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়, তাহলে বিবাহ বিচ্ছেদ বা উত্তরাধিকারের মতো বিষয়ে আর কোনো ধর্মভিত্তিক আইন প্রযোজ্য হবে না। সব সম্প্রদায়ের জন্য এক এবং অভিন্ন আইন লাগু হবে। এক দেশ, এক বিধি। উত্তরাখণ্ড, গুজরাট, অসমের পর এবার বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় গেরুয়া শিবির। এই পথের প্রথম ধাপ হিসেবে সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। এই মুহূর্তে বিজেপির যা সংখ্যা, তাতে যে কোনো বিল পাশ করানোই তাদের কাছে জল ভাত। তাই বাংলাতে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমরা চাই সমস্ত মানুষ, তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না।
আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। ইউসিসি যা পদ্ধতিগতভাবে আমাদের নিয়ে আসা দরকার, এবং ইউনিফর্ম সিভিল কোড কেন দরকার আমরা সবাই জানি, ফলে এক্ষেত্রে এটা সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গে ইউসিসি লাগু হবে। তবে কি রয়েছে এই বিলে? অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রয়োজনীয়তাই বা কি? বর্তমানে দেশে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন চালু রয়েছে। বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, ভরণ পোষণের মতো বিষয়ে বিভিন্ন ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন আইন প্রযোজ্য। ইউসিসি বিল এনে এই ধর্মভিত্তিক ব্যবস্থা বদলাতে চায় বিজেপি। ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য এক আইন চালু করতেই আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল পাশ হলে বিয়ে, বিবাহ বিচ্ছেদের মতো ব্যক্তিগত বিষয় সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটি আইন প্রযোজ্য হবে। সম্পত্তির উত্তরাধিকার, সন্তান দত্তকের মতো বিষয়েও থাকবে অভিন্ন আইন। এক কথায় এটা লিঙ্গ বৈষম্য দূর করবে এবং একটা আধুনিক আইন ব্যবস্থার প্রবর্তন করবে যেটা সবার জন্য সমান। আরো অনেক চালু করা উচিত ছিল, কিন্তু সেটা তো বুঝতেই পারছেন যে পলিটিক্স সেখানে কিছু করা মুশকিল আছে। কিছু কিছু যারা সাম্প্রদায়িক লোক আছে যাদের রুটি বেলতে অসুবিধা হচ্ছে তারাই বিরোধিতা করছে এবং তারা সবসময় বিরোধিতা করবে। আপাতত ইউসিসি বিল চালু করা এটা তো আমাদের স্বপ্ন। সবার জন্য সবাই একই হলে সবাই ভালোই। এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে আর একসঙ্গে একাধিক বিয়ের সুযোগ থাকবে না। ধর্মের দোহাই দিয়ে অল্প বয়সে বিয়ে বা মুখের কথায় বিচ্ছেদের রীতিতেও ইতি পড়বে। দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাতেই কি ইউসিসি বিলের বিরোধিতায় নামছে ধর্ম ব্যবসায়ীরা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধুমাত্র ইউনিফর্ম সিভিল কোডই নয়, কিন্তু এর আগে মানে বাজেটের দিন, বাংলায় যেদিনকে বাজেট পেশ হলো সেদিনকে আপনারা জানেন যে অর্থমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন সিন্ডিকেট রাজ চলবে না, সে সংক্রান্ত করা আইন আনা হচ্ছে এবং সেটা সত্যিই হচ্ছে আগামীকাল। সেজন্যই বলছিলাম খুব ভাইটাল। একদম গুন্ডাগিরি কোনোভাবেই কিন্তু আর বরদাস্ত নয়, কোনো রকম গুন্ডাগিরি আর বরদাস্ত নয়। বিধানসভায় আগামীকাল আরও একটা বিল, তোলাবাজি গুন্ডা দমন সংক্রান্ত বিলও আনতে চলেছে শাসক দল। আর এই বিল যদি আইনিতে পরিণত হয় তাহলে কি হবে? যে কোনো গুন্ডাকে 1 বছর পর্যন্ত আটক করে রাখতে পারবে পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করতে পারবে তাদের সম্পত্তিও। আমি আপনাদের কথা দিচ্ছি, গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। ভয় আউট ভরসাই, এই স্লোগানকে সামনে রেখেই রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। পালাবদলের পর এবার তোলাবাজি, গুন্ডাগিরি এবং বেআইনি কার্যকলাপ কঠোরভাবে দমন করতে কঠোর আইন আনতে চলেছে শুভেন্দু সরকার। সোমবার বিধানসভায় পেশ করা হবে এই সংক্রান্ত বিল, যার পোশাকি নাম পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। বিলে গুন্ডা শব্দটিরও আলাদা সংজ্ঞা দেওয়া হয়েছে। নিজে বা কোনো দল, চক্র, সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিত অসামাজিক কাজ করানোর চেষ্টা করে, মদত দেয়, অর্থ যোগায় বা সুবিধা করে দেয় এমন ব্যক্তিকে গুন্ডা বোঝানো হয়েছে। এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার 111 বা 112 ধারায় অপরাধে চার্জশিটভুক্ত অথবা অস্ত্র কিংবা বিস্ফোরক আইনে অপরাধে জড়িতকেও গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা অসামাজিক কার্যকলাপ বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক, নিরাপত্তাহীনতা তৈরি করা, জীবন, ব্যক্তি বা সম্পত্তির বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি করা, কারোর বৈধ ব্যবসা, পেশা, কাজকর্মে বাধা দেওয়া, কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে দখল করা, সরকারি বা বেসরকারি সম্পত্তির বড়সড় ক্ষতি করা, খনি, পাথর খাদান, বালি তোলা, বনজ দ্রব্য, বন্যপ্রাণ সংক্রান্ত বেআইনি কাজ করে সরকারি অর্থের ক্ষতি করাকেও অসামাজিক কার্যকলাপের আওতায় রাখা হয়েছে। এই বিলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল আটক করার ক্ষমতা। এসপি বা তার ঊর্ধ্বতন কোনো পুলিশ আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার যদি মনে করে যে কোনো গুন্ডাকে আটক করা দরকার যাতে সে ভবিষ্যতে অসামাজিক কাজ করতে না পারে, তাহলে আটকের নির্দেশ জারি করা যাবে।
দুটো মার্ডারও করে কি একটা মার্ডারও করে, তবুও আমরা 14 দিনের বেশি কোনো আসামিকে কাস্টাডির মধ্যে পুলিশ কাস্টাডিতে রাখতে পারবো না। এই যে বিলটা আনা হচ্ছে সেটাতে কিন্তু একটা আসামিকে, একগুচ্ছ আসামিকে, একসাথে অনেক আসামিকে 12 মাস অর্থাৎ 1 বছরের উপর বিনা বিচারে রাখতে পারা যাবে। এতদিন অব্দি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এগুলো চলতে পারে না। আর বাড়ি, আপনার জমি, দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। মানুষকে কত রকম ভাবে দমন পীড়ন করা যায়, বিনা বিচারে আটক রাখা যায়, তার একেবারে নিদর্শন হচ্ছে এই বিল। বিরোধীরা যে যুক্তি দেওয়ার চেষ্টা করুন, আইন কঠোর হলে গুন্ডাগিরি রোখা যাবে বলেই আশাবাদী পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, পালা বদলের পর তৃণমূল নেতাদের বিভিন্ন অভিযোগে গ্রেফতারি যেরকম ছবি দেখেছি, প্রত্যেক দিনই তাদের জনরোষের মুখে পড়ার ছবি, ডিম থেরাপির ছবি দেখেছি, আবার অনেক তৃণমূল নেতার রূপ বদলে একেবারে পাল্টি খাবার ছবিও আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। আর পালা বদল হতে বুকে তো ভয় ধরেছে, আর তাই সুরসুর করে কাটমানির টাকা ফেরতও দিয়ে দেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে তো এমনই দেখা গেল, তৃণমূল নেতা তাই তো করলেন। আবাস যোজনার উপভোক্তাদের থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দিয়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর টাকা ফেরত পেয়ে হাসি ফুটেছে উপভোক্তাদের মুখে। কথায় বলে, ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায়। রাজ্যে পালা বদলের পর থেকেই কার্যত সিধে হয়ে যাচ্ছেন একসময় হম্বিতম্বি করা তৃণমূল নেতারা। জলপাইগুড়িতেও মিলল তার প্রমাণ। ক্ষমতায় থাকাকালীন ঘর পাইয়ে দেওয়ার নাম করে আবাস যোজনার উপভোক্তাদের থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়েছিলেন। কারো থেকে আদায় করেছিলেন 10,000, কারো থেকে 15,000, কারো থেকে 18 বা 20,000 টাকা। সেই কাটমানির টাকায় ফুলে ফেপে উঠেছিলেন জলপাইগুড়ির পাটকাটা গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা সুদীপ বাছার। পালা বদল হতেই টাকা ফেরতের দাবিতে সরব হন স্থানীয়রা, থানায়ও যান, পাশে দাঁড়ান বিজেপি কর্মীরা। চাপে পড়ে প্রত্যেককে গুনে গুনে কাটমানির টাকা ফিরিয়ে দিলেন সুদীপ। নগদ টাকা তারা কিন্তু উপভোক্তাদের হাতে ফিরিয়ে দিচ্ছেন। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি কাটমানি হিসাবে এই টাকা নিয়েছিলেন, আর এলাকার বাসিন্দারা সরব হয়েছিলেন কেন কাটমানি নেওয়া হলো এই অভিযোগ তুলে কিন্তু গ্রামবাসীরা থানার দ্বারস্থ হয়েছিলেন। পঞ্চায়েত সদস্য সুদীপ আঙুল তুলেছেন ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে। দাবি, চাপে পড়ে উপভোক্তাদের থেকে কাটমানি আদায় করেছিলেন তিনি। প্রতিবাদ করলেও সে কথা কানে তোলা হয়নি বলে দাবি তার। কাটমানির ব্যাপারটা আমার কিচ্ছু করার ছিল না, আমার উপরে ছিল সদর ব্লকের সভাপতি রাজেশ কাকড়া, উনি যেভাবে বলেছিলেন আমি সেইভাবে। আজকে এখন আমার মানে যেটুকু আমার সাধ্যমতো আমি আমার গ্রামবাসীদের আমি আমার মানে ঋণ যেটুকু আমার হাত দিয়ে মানে হয়েছে বা যাই হয়েছে সেটা আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি তাহলে স্বীকার করছেন এটা ভুল হয়েছে, দুর্নীতির একটা? হ্যাঁ, আমার হাত দিয়ে ভুল, আমি প্রেসারে ছিলাম, একটা দুর্নীতির মধ্যে আপনি রাজ্য, হ্যাঁ আমাকেও মানে ফাঁসানো হয়েছে। টাকা ফিরে পেয়ে চওড়া হাসি উপভোক্তাদের মুখে। খুশি? হ্যাঁ হ্যাঁ খুশি। পঞ্চায়েত কি টাকা ফেরত দিল আপনাকে? হ্যাঁ দিল। কেমন লাগছে? ভালো লাগছে। মানে টাকা পেলেন তো? ভালো লাগছে। আপনি টাকাটা তো পেলেন? হ্যাঁ টাকা পাইছি। খুশি তো আপনি? খুশি আছি। কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, শীর্ষ নেতৃত্বের এই নির্দেশ পদে পদে মেনে চলতে বদ্ধপরিকর বিজেপি কর্মীরা। আমাদের কাছে খুব ভালো লাগছে, তারাও উপকার পাচ্ছে, তাদের এই টাকাটা দিয়ে বাদ বাকি ঘর যেটুকুন বাকি আছে তারা করতে পারবে। এটা আমাদের আশা ছিল আগেরও যে আমরা ক্ষমতায় আসলে স্বচ্ছ একটা সরকার করব। পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ লাকড়ার বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে, তবে রাজেশ পলাতক। বিজেপির আমলে সুদীপের মতো দ্রুত রাজেশের থেকেও টাকা উদ্ধার হবে বলে আশাবাদী গ্রামবাসীরা। প্রতুল দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। তবে শুধুমাত্র কাটমানি নয়, কিন্তু অনেক জায়গাতে এরকম হয়েছে যে জায়গা জমি জবরদখল করে নেওয়া হয়েছে, তার উদাহরণ রয়েছে। আর সেই সমস্ত জায়গাতেই বদল এসছে, কারণ আমরা জানি এখন ভয় আউট, ভরসাহীন। একদমই, যে অভিযোগ যে প্রায় 1 দশক ধরে একটা জমি দখল করে অফিস করে রেখেছিল তৃণমূল কংগ্রেস, ভয় সরিয়ে সেই জমি দখলমুক্ত করলেন সেনাকর্মীর বৃদ্ধ বাবা মা। ভরসা রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ বলেছে ভয়ে আউট, ভরসা ইন।
বালুরঘাট ৩ নম্বর ওয়ার্ডের এই ছবি কারোর বাড়ি ভাঙার ছবি নয়, কোনো উচ্ছেদেরও নয়, এটা ফিরে পাওয়ার ছবি। স্থানীয় বাসিন্দা অনিতা ঝায়ের দাবি, এই ছবির মালিক তার পরিবার। তবে এই ঘর তাদের ছিল না। জমি দখল করে পার্টি অফিস করেছিল রাজ্যের প্রাক্তন শাসক দল। বছর 10 আগে রক্তদান শিবির করার নামে বৃদ্ধ দম্পতির জমির দখল নেয় তৃণমূল। রক্তদান শিবির হয়ে গেলেও জমি ছাড়েনি প্রাক্তন শাসক দল। পুলিশ প্রশাসনে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। জমিতে পার্টি অফিস তৈরি করে ফেলে তৃণমূল। উঠাই দিব, কালকে উঠাই দিব, রোজ আসি, রোজ বলি, উঠাই না। আগে তিরপালের ছিল, তারপরে টিনের করলো, তারপরে পাকাপাকি করলো। কারা করলো? তৃণমূলের ছেলে পেলে করলো। রবিবার সকালে নিজেরাই মজদুর ডেকে পার্টি অফিস সরালেন বৃদ্ধ দম্পতি। খুলে দেওয়া হলো টিনের শেড, সরানো হলো অফিসের আসবাব। আজকে কিছুই নাই, আজকে আমি 4টা লেবার নিলাম, আমি লাগাই নিজের জায়গা নিজে বুঝে নিই, আমার জায়গা আমি দেবো। এর আগে ওই আমাদের পার্টি অফিসের পেছনে, ওর ভালো নামটা আমি জানি না, উনি সবাই গুল্লু বলে ডাকে। গুল্লু প্রায় দিনই নেশা টেশা করে আমাদের পার্টি অফিসে ঢুকতো। তো মহিলারা বসতো, সে ইয়েতে বাজে বাজে ভাষা বলতো। সেই ইয়েতে আমরা একটা কেস করেছিলাম থানাতে, ওনার নামে একটা কেস আছে। তো ওনার সেই রাগটা আছে। আমরা যতদূর জানি এটা বিজেপি থেকে গুল্লুকে চাপ দিয়েছে। একটা সময় অনুষ্ঠান করতে চেয়ে যারা জমি দখল করেছিলেন, রবিবার অবশ্য সেই তৃণ নেতাদের কাউকেই দেখা যায়নি এলাকায়। বালুরঘাট থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। শুক্লা, তৃণমূল জামানায় কত রকমের দুর্নীতি, কিভাবে দুর্নীতির এক একটা রূপ যখন সামনে আসছে অবাক হয়ে যেতে হচ্ছে। ধরো তোমার জমি তোমার নামে থাকবে, তার জন্য আবার তোমাকেই টাকা দিতে হবে। মানে এই সবটাই তো একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল আগে তৃণমূল সরকার। তার উদাহরণ রয়েছে, তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লাখ লাখ টাকা দিতে হচ্ছে তারই জমি। সে কারণে ঘাসফুল জামানায় এই আজব নতুন নিয়মের কিস্সা আপনাদেরকে দেখাই, শোনাই। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জোকার সেই জমির মালিক। দেখুন তো। মা, মাটি আর মানুষের স্লোগান তুলে রাজ্যে ক্ষমতায় আসা তৃণমূল সাধারণের পায়ের তলার মাটি কাটতে কি কি করেছিল সামনে আসছে তার একের পর এক কালো কাহিনী। এবার অভিযোগ জোকার নবপল্লী এলাকায় জেমসলং সরণির ধারে 13.5 কাঠা জমির মালিক সুনীল হালদার। অভিযোগ, এই জমি তার থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন 143 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাসের স্বামী ববি বিশ্বাস। জমি বিক্রি না করতেই শুরু হয় চাপ, টাকার দাবি। অভিযোগ হচ্ছে যে আমার একটা জমি আছে জেমসলং এর গায়ে, এই জমিটা এই ববি বিশ্বাস আর তরিত কুমার দত্ত এরা জমিটাকে দখল করতে চাইছে। উনি দমছেন না, কোনোভাবে ওই জমিটি হস্তান্তর করতে রাজি হচ্ছেন না। তখন ওনাকে তুলে নিয়ে গিয়ে ওনাকে ভয় দেখানো হয়। 20/11/2021 ওনাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং টোটাল ওনাকে 16 ঘন্টা বসিয়ে রাখা হয়। ভয় দেখিয়ে টাকা তাড়াতাড়ি 10 লাখ টাকা বের করো, নাহলে তোমার জানে মেরে দেবো। তখন আমাকে জামা তুলে তুলে মেশিং ফেশিং দেখিয়েছে। কে দেখিয়েছে? ওনার লোকজন ছিল আশপাশে ববি বিশ্বাসের। মুচলেখা দেন যে উনি টাকা দেবেন, ওনাকে ছাড়া হোক। কালকে ওনার মেয়ের বিয়ে, মেয়ের আশীর্বাদ, ওনাকে যেন ছাড়া হয়। মেয়ের বিয়ের আগের দিন তুলে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা, সেই যাত্রায় টাকা দিয়ে রেহাই মিললেও হুমকি, হুঁশিয়ারি, টাকার দাবি কমেনি। টোটাল 15 লাখ টাকা দিয়েছি। প্রথমবারে 5 লাখ টাকা, তারপরে 3.5 লাখ টাকা, তারপরে একটা ক্যাশ 1.5 লাখ টাকা, তারপরে আবার 1 লাখ 2 লাখ করে আরো 5 লাখ টাকা। সরকার পরিবর্তনের পর সুনীল হালদারের ভয়ে আউট হয়ে ভরসা ফিরেছে। পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। 143 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ক্রিস্টিনা বিশ্বাস এবং তার স্বামী ববি বিশ্বাসের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি জি 24 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পাওয়া না পাওয়া, রাজনীতির আকচাকচি থেকে সবকিছুর মধ্যেও গিয়ে যেটা নিয়ম মাফিক চলে সেটা হচ্ছে ভুলে গেলে চলবে না। আর হাতে মাত্র 3 মাস, তারপরে কি পুজো। আর এর মধ্যেই এই এত রাজনীতির মাঝে এবার একটু পুজোর খবর আপনাদের দিয়ে একটু খুশি হন। আষাঢ়ের গোড়াতেই শারদোৎসবে তোড়জোড় শুরু করে দিয়েছে উত্তর কলকাতার সিমলা ব্যায়াম সমিতি। সেঞ্চুরি পেরিয়েছে তারা। এবার 101তম বর্ষের খুঁটি পুজোও তাদের হয়ে গেল। আর 4 মাস গোটা বাংলা ভাসবে উৎসবের জোয়ারে।
রবিবাসরীয় সকালে খুঁটি পুজোর মধ্যে দিয়ে তারই সূচনা করল উত্তর কলকাতার হেভিওয়েট পুজো সিমলা ব্যায়াম সমিতি। গত বছর সেঞ্চুরি পেরিয়েছে, এবছর 101তম বর্ষে পা দিল ইতিহাসের গন্ধ মাখা এই পুজো। মূল মণ্ডপে থিমের ছোঁয়া থাকলেও ভুবনময়ী মায়ের রূপ থাকবে অপরিবর্তিত। অ্যাকচুয়ালি মানুষের জীবন বেঁচে থাকতে গেলে নিঃশ্বাসটা খুব প্রয়োজন। সেই নিঃশ্বাসটা সমাজের একটা জায়গায় এমন একটা শ্রেণীর জায়গায় এসে যাচ্ছে, সামাজিক চাপ এতটা প্রেশার থাকছে, সেটাই এবারে আমি থিমের মধ্যে প্রকাশ করব, কিন্তু ক্রমশ প্রকাশ্য। 1926 সালে প্রথম পুজোর বাদ্যি বেজেছিল সিমলা ব্যায়াম সমিতিতে। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে তা পূর্ণাঙ্গ রূপ পায়। 1939 সালে পুজোর সভাপতির আসন অলংকৃত করেছিলেন নেতাজি। স্বাধীনতার পটভূমিকায় নেতাজি সুভাষচন্দ্রের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। তো স্বাভাবিকভাবে অন্যান্য পুজোর থেকে এই পুজো একটু আলাদা। কেন না, এটা প্রথম সার্বজনীন দুর্গা উৎসব। চারদিকে যখন থিমের লড়াই রয়েছে, সেখানে এই সিমলা ব্যায়াম সমিতি দুর্গাপুজোতে কিন্তু কখনো থিমের লড়াই থাকে না। হ্যাঁ, পুজো মণ্ডপের থিমের যে কারুকার্য, সেই সাদৃশ্য, সেই শিল্পকলা ফুটে ওঠে ঠিকই, কিন্তু মায়ের দুর্গা প্রতিমায় সেখানে কোনোভাবেই কোনো থিমের একেবারে কারুকার্য শিল্প থাকে না। আর এবারেও ঠিক সাড়ম্বরে একইভাবে 2026-এ পুজো হবে। তার আগে আজ থেকেই খুঁটি পুজোর মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল সিমলা ব্যায়াম সমিতি। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। একুশে জুলাইয়ের জায়গায় মাপজো কালীঘাট তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে মাপজো কুণাল বৈশ্যনাথ দোলাদের। ভিক্টোরিয়া হাউসের সামনে আগে ভাগেই দাগ কাটতে মরিয়া মমতা তৃণমূল। তারাতলা বিপর্যয়ের জের, কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে এসআইটি। ধৃত প্রাক্তন মেয়রের ওয়েস্টির বাড়িতে তল্লাশি তদন্তকারীদের। হুমায়ুন কবিরের সাটা ভাঙা হুমকি মামলা রুজু পুলিশের। দেশ বিরোধী কার্যকলাপ সহ ভারতের ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা। অনুতপ্ত নই, জি 24 ঘন্টায় জানালেন হুমায়ুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনে ধরপাকড় সিআইডি এবং জেলা পুলিশের অভিযানে গ্রেফতার শেখ সাইফুদ্দিন। গতকাল নিহতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কল্যাণ সাথী খন্দকার কাজিয়ার সরগরম হুগলি। সাংসদ বিধায়কের দ্বন্দ্বে তোলপাড় তৃণমূল। নিজস্ব কৃতিত্ব নেই, সেও চলে গেল ঋতুব্রতর দলে। তোপ কল্যাণের দলকে ব্ল্যাকমেল করেছেন কল্যাণ, পাল্টা তোপ সাথীর। গোসাবায় তৃণমূল নেতা ঝোড়ো ঢালির সাগরেদের বাড়িতে আগ্নেয়াস্ত্র বোমা বেপাত্তা। তৃণমূল অঞ্চল সভাপতি মান্নান ঢালির বাড়িতেও মিলল বন্দুক, 3টি বোমা। লাপাতা গোসাবার শাহজাহান, ভাইপোর চালা ঝোড়ো ঢালিও। সিআরপিএফ জওয়ানের জমি দখল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রী শঙ্কর ঘোষের দরবারে সিআরপিএফ জওয়ান। ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। উত্তরবঙ্গে দুর্যোগ। বানারহাটের হাতিনালায় বিপদসীমার উপর দিয়ে বইছে জল। বন্যা পরিস্থিতি এলাকা জুড়ে। ভারী বৃষ্টিতে জলপাইগুড়িতে জনজীবন বিপর্যস্ত। মাল ব্লকের একাধিক বাড়িতে ঢুকেছে জল। সফেদ 500 গ্রাম মাত্র। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেশরী উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা কেশরী। দারুন বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ, SBIHM, কলকাতা, বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream.
তুমি কি 5 স্টার হোটেলের ম্যানেজার ও শেফ হতে চাও? তাহলে কন্ট্যাক্ট SBIHM। মাস্টার শেফ বিকাশ খান্না দ্বারা সম্মানিত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও রামনাথ কোবিন্দের উপস্থিতি SBIHM এর মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। পূর্ব ভারতের সেরা কলেজ SBIHM এ ভর্তি হও ব্যাচেলর, মাস্টার ও ডিপ্লোমা কোর্সে। ইন্টারন্যাশনাল শেফ প্রফেসরদের কাছ থেকে ট্রেনিং ও হোটেল, ক্রুজ, এয়ারলাইনে ভারত ও বিদেশে নিশ্চিত চাকরি। ভিজিট SBIHM কলকাতা নিউ টাউন ও বারাসাত কাজীবাড়ি ক্যাম্পাসে। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. তোমাকেও নিতে আসবে রাজপুত্তর। তারপর শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। Swami Vivekananda Institute of Science and Technology and Swami Vivekananda University, NAC B++ accredited institute, 600+ corporate tie-up and placement support. Admissions going on. Join Indian Institute of Hotel Management for a secure career in hotel, hospitality, culinary, aviation or shipping. Log on to indianihm.com. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। রাত বিরেতে পাশে থাকার প্রতিশ্রুতি যদি চান, নির্দ্বিধায় লর্ডস নার্সিং। কোচবিহার তৃণমূল কর্মীকে ডিম থেরাপি, ভোটের আগে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। সেই কারণে উত্তেজিত জনতা ঘুঘুমারি বাজারে তাকে কোমরে দড়ি পরিয়ে ডিম থেরাপি দিয়ে এলাকা ঘোরায়। অরেঞ্জ মেট্রোর কাজের জন্য 60 ঘন্টার জন্য বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের। সন্ত্রাসের আতুরঘরেই সন্ত্রাস। পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলা, প্রথমে বিস্ফোরণ পরে গুলি, 3 হামলাকারী সহ নিহত 8, আহত অনেকে। ইরানের উপর দ্বিতীয় মার্কিন হামলা। হরমুজের কাছে তেহরানের সামরিক ঘাঁটিতে আমেরিকার এয়ার স্ট্রাইক। ইরান ফের যুদ্ধবিরতি ভেঙেছে বলেই সামরিক পদক্ষেপ, হুঙ্কার ট্রাম্পের। বাড়বে তেল সংকট। বিশ্বকাপে মেসি ম্যাজিক, জর্ডানকে 3-1 গোলে হারালো আর্জেন্টিনা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নীল সাদা ব্রিগেড। চলতি বিশ্বকাপে 6ষ্ঠ গোল মেসির, সব মিলে 19 গোল করে রেকর্ড। নিবেদন করলেন Join IIHM, International Institute of Hotel Management. কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. Welcome to Sister Nivedita University, where ideas are born, nurtured, and launched into the future. Here, innovation is not just a goal, it's part of the ecosystem that powers every dream. তুমি কি 5 স্টার হোটেলের ম্যানেজার ও শেফ হতে চাও? তাহলে কন্ট্যাক্ট SBIHM। মাস্টার শেফ বিকাশ খান্না দ্বারা সম্মানিত ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও রামনাথ কোবিন্দের উপস্থিতি SBIHM এর মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। পূর্ব ভারতের সেরা কলেজ SBIHM এ ভর্তি হও ব্যাচেলর, মাস্টার ও ডিপ্লোমা কোর্সে। ইন্টারন্যাশনাল শেফ প্রফেসরদের কাছ থেকে ট্রেনিং ও হোটেল, ক্রুজ, এয়ারলাইনে ভারত ও বিদেশে নিশ্চিত চাকরি। ভিজিট SBIHM কলকাতা নিউ টাউন ও বারাসাত কাজীবাড়ি ক্যাম্পাসে। Join Indian Institute of Hotel Management, abundant opportunities and successful future. তোমাকেও নিতে আসবে রাজপুত্তর। তারপর শ্রীনিকেতন, কেনাকাটার আনন্দ নিকেতন। Swami Vivekananda Institute of Science and Technology and Swami Vivekananda University, NAC B++ accredited institute, 600+ corporate tie-up and placement support. Admissions going on. Join Indian Institute of Hotel Management for a secure career in hotel, hospitality, culinary, aviation or shipping. Log on to indianihm.com. বাংলার সেরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড ম্যানেজমেন্ট কলেজ SBIHM কলকাতা বারাসাত। রাত বিরেতে পাশে থাকার প্রতিশ্রুতি যদি চান, নির্দ্বিধায় লর্ডস নার্সিং হোমে যান। Join Indian Institute of Hotel Management for a secure career. 21শে জুলাইয়ের জায়গায় মাপজো কালীঘাট তৃণমূলের। ভিক্টোরিয়া
হাউসের সামনে মাপজো কুণাল বৈশ্যনাথ দোলাদের ভিক্টোরিয়া হাউসের সামনে আগে ভাগেই দাগ কাটতে মরিয়া মমতা তৃণমূল। তারাতলা বিপর্যয়ের জের কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে এসআইটি, প্রাক্তন মেয়রের ওয়েস্ট্রির বাড়িতে তল্লাশি তদন্তকারীদের। হুমায়ুন কবিরের সাটা ভাঙা হুমকি মামলা রুজু পুলিশের। দেশবিরোধী কার্যকলাপ সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা। অনুতপ্ত নই, জি 24 ঘন্টায় জানালেন হুমায়ুন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে অ্যাকশন। বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দেখুনে ধরপাকড়, সিআইডি এবং জেলা পুলিশের অভিযানে গ্রেফতার শেখ সাইফুদ্দিন। গতকাল নিহতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। কল্যাণ খন্দকার কাজিয়ায় সরগরম হুগলি। সাংসদ বিধায়কের দ্বন্দ্বে তোলপাড় তৃণমূল। নিজস্ব কৃতিত্ব নেই, সেও চলে গেল ঋতপ্রতলে। তোপ কল্যাণের। দলকে ব্ল্যাকমেল করেছেন কল্যাণ, পাল্টা তোপ সাথের। নিবেদন করলেন মাছের ঝোল মানে সানরাইজ মাছের ঝোল মশলা, খাঁটি বাঙালির এক কথা। সহ নিবেদনে GT College of Management Studies. Learn today, lead tomorrow. বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক। দাঁত, হাজা, চুলকানি, স্যালিকন মলম। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। सदियों पहले वैद्य नाड़ी देखकर रोग पहचानता था। आज AI मशीनें डेटा देखकर निदान कर रही हैं। समय बदला है, लेकिन क्या चिकित्सा जगत का मर्म भी बदल गया है? जब मशीनें बीमारी पहचान रही हैं, तो मरीज का दर्द कौन समझेगा? क्या नए भारत की ताकत सिर्फ डॉक्टर्स की बढ़ती संख्या होगी, या एक्सीलेंस, एथिक्स और एम्पैथी से होगा भारत के मेडिकल एजुकेशन का उज्जवल भविष्य? इसी निर्णायक विषय पर युवाओं के साथ विशेष संवाद करेंगे डॉक्टर सुभाष चंद्रा, जो बात डिग्री पर नहीं दायित्व पर करेंगे, जो बात करियर की नहीं केयर की भी करेंगे, और बात सिर्फ चिकित्सा जगत के बदलाव की नहीं बल्कि बदलते भारत की करेंगे। प्लीज वेलकम डॉक्टर सुभाष चंद्रा। Thank you very much. Thank you. Thank you very much. So I'm going to today learn a lot from you, all of you. And that's the reason I'm here and I do this show, because I always want to be feeling that I'm a learner, I'm a student all the time. मैं जब 17 वर्ष का था, तब से जो मेरी पीढ़ी है वो चौथी पीढ़ी के रूप में परिवार में उन्होंने काम संभाला था। तब मैं 17 वर्ष का था। अभी मैं आपको अपनी एज तो नहीं बताऊंगा, क्योंकि मैं समझता हूँ एज इज़ जस्ट ए नंबर। और किसी ने सवाल पूछा कल, तो मेरा उसमें जवाब ये था कि मैं समझता हूँ कि मैं मेंटली आई एम स्टिल द सेम 17 years old when I started my business. तो ये आपके सब्जेक्ट से जुड़ा हुआ एक विषय है, और मैं समझता हूँ कि अगर मनुष्य अपने आप को ठीक रखे और माइंड ओपन रखे और पॉजिटिविटी रखे, तो वो मेंटली एज नहीं होता, बॉडी शायद एज होती है। आपकी क्या अपेक्षा है आज के इस सेशन से? What do you expect? Would you like to, anybody would like to say something? सर, मैं आपको बचपन से देखता आ रहा हूँ। सुबह रोज़ ZTV पे आपका 10 बजे शो आता था। हाँ। तो इनफैक्ट मैं आज नहीं आने वाला था, बट मुझे कल ही पता चला कि आप आ रहे हैं। तो मैं बस इस अपेक्षा से आया हूँ कि मैं आपसे सीखूं कि लाइफ को कैसे इम्प्लीमेंट करें, जो भी हम सीखते हैं अपने गुरुजनों से। तो ये एक मेरा यहाँ आने की आज उद्देश्य था। थैंक यू। वो मेरा और आपका उद्देश्य एक ही है। मैं आपसे जानना चाहूँगा कि हाउ मेनी ऑफ यू बिलीव दिस? आई बिलीव दैट मेडिसिन इज नॉट द साइंस ऑफ डायग्नोस्टिक एंड ट्रीटमेंट. इट इज़ द प्रैक्टिस ऑफ stewardship of a human life as they move throughout the times, as the human beings move throughout the time. Diagnostic and treatment are only part of the work.
They are not the end work. So do you agree with that? How many of you are medical students? Can you please raise hands? Oh, wow. Most of you are medical students. So, may I ask you a question? When a patient comes to you for treatment, what do you call them? Patient? What do you call them? Patient means a sufferer. Patient word, the root word meaning is the one who suffers. And when it comes, so as a doctor, it's our duty to end the suffering. And more than that, to also make their life such that they don't suffer later on with it. So that is the root word from which the word patient has derived. Okay, that's very good. Thank you. Normally, what I have heard that it's termed as a case. A case has come of such and such problem or illness, because the hospital also, when they bill a case. I'm treating a case of pneumonia, or I'm treating a case of hypertension. How many of you agree that we call it a case? Will you raise hands? Would you like to speak something about it? जैसे कि सब पेशेंट होते हैं तो सारे पेशेंट आते हैं अपने अपने प्रॉब्लम्स के साथ हॉस्पिटल में. सब पेशेंट एक अलग अलग बीमारियां, एक अलग अलग वजह से आते हैं हॉस्पिटल में. तो उनको हम केस की तरह ऐसे देखते हैं. डॉक्टर एक प्रिपेयर करते हैं या फिर हम नर्सेज प्रिपेयर करते हैं कि हाँ एक कोई बीमारी हुई है तो उस किस कारण से हुई है, किस वजह से हुई है, उस वजह को डील करते हैं. तो दैट्स व्हाई वी कॉल इट केस. Now, let me ask you another question. When you joined the medical studies, what did you think medicine was? And what the medical science is about? And what will you do after completing the studies? When you joined the medical school, कुछ तो दिमाग में सोच के आए होगे ना? Must have thought that medicine is the science of finding out what is wrong with a sick person, as he has said, and then making them better. Diagnosis or treatment, दोनों में से एक और दोनों. Find the problem, fix the problem. Isn't that, doctor? And when you started your classes, you started learning anatomy, physiology, biochemistry, pathology, pharmacology. All these were being taught to you, isn't it? And these things are being taught to you in a greater details. How the body works, how it breaks, how to recognize the breaks, how to repair them. Hello, good afternoon, sir. It's me, Narayan, BSc Nursing third year student. It's not only about medicine, but it's about our care, our holistic care that we give to the patients. Very good. And we see the recovery. I hope, Narayan, when you go to the real life, you will continue to care about the patients. Because I have seen in some hospitals, everything is there, medicine is there, everything is there, but the care is missing. Yeah. Anyone else want to explain something? सर जो डिजीज है केवल मेडिसिन से ठीक नहीं होती सर. हमारे फिजिकल सपोर्ट से, हमारे इमोशनल सपोर्ट से, हम कैसे क्रिटिकल सिचुएशन में सर बिहेव करते हैं, ये सब आने के बाद, मेडिकल फील्ड में आने के बाद ही मुझे पता चला सर. Very good. Thank you. Thank you. Patients are treated as a subject, as a case. Even the billing in the hospital is done as a case basis. Insurance is treated as a case basis. If some case goes into the courts also take it as a case instead of a human being which has got a journey of a lifetime. It's very seldom we see the doctors and nurses sitting and spending some time and trying to take knowledge from the patient that what is his life or her life, how did they land into difficulty, what are they're going on in their minds. So things of that kind. Yes, anyone else want to say? सर मैं ये कहना चाहता हूँ, जैसे हम नर्सिंग कर रहे हैं तो सर जब तक हम पेशेंट को कंफर्ट या अपने मतलब कि
अपना कंफर्ट नहीं दे पाएंगे कि पेशेंट के बारे में समझें, जब तक सर हम कुछ नहीं कर सकते। सर अगर पेशेंट हमें कंफर्ट नहीं होगा हमें कुछ बताने के लिए, तो हम सर अच्छे से ट्रीटमेंट या कुछ नहीं कर सकते उसका। और इसी में मतलब कि पेशेंट जब तक अपनी सारी चीज़ें खुल के नहीं बता सकता, जब तक सर कोई भी एडवाइस या कुछ भी सब चीज़ बेकार रह जाएंगी। वेरी गुड, वेरी गुड। I remember what you have said. I remember very clearly. I've seen lots and lots of people. The patient is not treated properly with the proper medication because the doctors did not go through their past history. They have not seen their details of the before they came to the hospital. How and what happened to them, when did it happen, when the problem started. And like today, many of you are shying to speak on the camera or on the mic. Patients are generally also not very open to tell their whole story. Because the way doctors ask, the way doctors treat them, when asking is also an art, that also probably need to be learned by definitely by nurses as well as the doctors. क्या हुआ भाई आपको? एक तो ऐसा सवाल पूछ लिया आपने पेशेंट से, तो ऑलरेडी ही इज बिकम डिफेंसिव। और दूसरे तरह से एक डॉक्टर बोले, हाँ भाई क्या नाम है आपका? अच्छा, कहाँ से आए? परिवार में कौन कौन है? आपको ये दिक्कत कैसे हो गई? देन यू आस्क, ये कब से आपको क्या शुरू हुआ? He will open up, the patient will open up, will tell his or her story properly. He will be on your same wavelength with the doctor. And then the treatment will be good. If the attendants or the nurse, etc. also say, oh uncle, आपको तो बहुत बड़ा तकलीफ है. I've seen in Mumbai, वो मुंबईया भाषा में क्या बोलते हैं, अंकल आपको बहुत तकलीफ है, कैसे हो गया? बड़ा मुश्किल है। ऐसा कहते ही वो पेशेंट और आधा ज़्यादा बीमार हो जाता है। सो आई विल स्ट्रेट गो एंड इनवाइट डॉक्टर सत्येंद्र सिंह, who is here as a guest on this show. Let me tell you, he is a professor of Guru Tegh Bahadur Hospital in Delhi. He was diagnosed with polio when he was just 9 months old. He navigated the medical system as a doctor with a disability, turning his life experience into fierce advocacy for equity, accessibility and inclusion. और उनकी वजह से मेडिकल साइंस के रेगुलेशंस में और the way hospitals are following certain protocols, there are certain changes which he has been able to force into the system. And his key achievements are that he has led a lot of legal battles against the rigid institutional framework to make medical education inclusive for students who have disability across India. बहुत बधाई हो डॉक्टर साहब. Would you like to come and join me? बहुत स्वागत है आपका. वेलकम. बैठिए. So डॉक्टर साहब आप बताइए हमारे स्टूडेंट्स को आज, I'm sure they are really eagerly wanting to listen to you. पहले तो अपने बारे में बताइए. तो जैसा सर ने अभी बताया कि मैं एक मेडिकल डॉक्टर हूँ यूनिवर्सिटी कॉलेज ऑफ मेडिकल साइंसेज में, बट उसके अलावा बीइंग ए डॉक्टर आई एम आल्सो ए डिसेबिलिटी राइट्स डिफेंडर. और जैसा सर ने बताया कि सुप्रीम कोर्ट ने मुझे एक डोमेन एक्सपर्ट इनवाइट किया था, जिसकी वजह से जो नेशनल मेडिकल कमीशन है हमारी, उसमें बहुत सारी कुछ जो उनके गाइडलाइंस है, एडमिशन गाइडलाइंस फॉर स्टूडेंट्स विद डिसेबिलिटीज़, दे वर बैरियर टू अ लॉट ऑफ पीपल विद डिसेबिलिटीज़. So because of my report, Supreme Court of India accepted that report and they asked National Medical Commission to change those rigid guidelines. Another battle is going on, जो हमारा nursing profession है, since most of you are from the nursing profession, वहाँ पर भी अभी there are still some barriers existing because nursing field only allows
people with lower limb disabilities and only up to 50%. अगर मुझे नर्सिंग करनी होती तो शायद मैं कभी इस प्रोफेशन में आ ही नहीं पाता, because my disability is 70%. We were successful with National Medical Commission, but this case is going on in Delhi High Court, and maybe nursing profession will become more inclusive, because Florence Nightingale is a shining example of somebody with different type of medical impairments. She also had dyslexia, but the Indian Nursing Council की guidelines say somebody with a dyslexia, somebody with a short height, dwarfism, they cannot become nurse. I don't see any logic for that. What height person cannot, below the height cannot become nurse? Below 4 feet, sir. Below 4 feet they cannot become nurse? Yes, sir. Because जो हमारा संविधान है, जो हमारी पार्लियामेंट है, उन्होंने एक कानून पास किया, द राइट्स ऑफ पर्सन्स विद डिसेबिलिटीज एक्ट. उस कानून में कहीं नहीं लिखा कि कितने परसेंटेज वाला डिसेबिलिटी वाला डॉक्टर बन सकता है या नर्स बन सकता है या फिजियोथेरेपिस्ट बन सकता है. दीज बैरियर्स आर फ्रॉम द कमीशंस, और वो जो कमीशंस ने जो गाइडलाइंस बनाई है, दे नेवर इंक्लूडेड पीपल विद डिसेबिलिटीज़. And this is very common thing which we also see in medical profession many a times when we are talking, when we are making policy for say poor people, say for people with different type of illness and ailments, we never involve them in those decision making. तो वो हिंदी में बोलते हैं ना, जिसके पैर ना पड़ी बेवाई सो क्या जाने पीर पनाई. So these are the real experts. सरकार ने बड़ा अच्छा एग्जाम्पल दिया था, केस, medical case, that's how we deal with patients coming to our hospital. What about me? मैडम ने बोला कि patients and cases are those who suffer. Am I a case? Am I a sufferer? I'm also a doctor. I'm also a proud person with disability. Who am I? Yeah, that question remains very much in the air. What more do you think we need to do in this case? Sir, I think the main issue जो है, nobody wants to become a bad doctor or a bad nurse or a bad physiotherapist. The problem is that, we have our own implicit biases, right? And it is largely being changed or tackled with good teachers, good universities like Sharda University. But having said that, all of these universities can only teach what the regulatory bodies prescribe, because we have National Medical Commission. They have now, from 2019 onwards, included medical ethics longitudinally through all 5 years. Unfortunately, in case of nursing, again the curriculum was changed into competency-based from, I believe, 2022 onwards. But they only include 1 semester where they teach medical ethics. Now, this is something which needs to be inculcated right from the beginning of your nursing profession or your physiotherapy profession, because these are not optional subjects. This is something which will help you throughout life. ये हमेशा आपका साथी बनेगी. At here, this university, I heard students definitely being taught as empathy, as a main subject rather than a side subject. So that's tribute to the faculty members over here, sir, जो यहाँ पर हैं, because students follow what your faculty member teaches. Yeah. We teachers are always under the microscope of our students, right? जो मैंने अभी एक्सपीरियंस किया है अपने मेडिकल कॉलेज में, ये है कि आप एथिक्स पर भाषण दे सकते हो अपने लेक्चर में, लेकिन स्टूडेंट्स आपको नोट करते हैं कि व्हाट आर यू डूइंग व्हेन यू आर गोइंग टू द हॉस्पिटल, हाउ आर यू इंटरेक्टिंग विद दैट पेशेंट वो स्टैंडिंग इन द क्यू जिसका नंबर नहीं आया है, हाउ आर यू डीलिंग विद द अटेंडेंट जिनका पेशेंट ओटी के अंदर गया है, वो बाहर खड़े हुए हैं और उनको गार्ड डांट के भगा रहा है. एंड दीज आर द मोमेंट्स वेयर यू see the DNA of that medical hospital or university, whether your teaching is being percolated down to the students level or not. आप समझे क्या उन्होंने कहा डॉक्टर सिंह ने? आप उनसे कोई सवाल पूछना चाहेंगे? आजकल हम लोग देख रहे हैं कि मेडिकल फील्ड में या मेडिकल सेक्टर में लोग एम्पैथी खो रहे हैं. डू यू फील दैट दिस ट्रेंड इज गोइंग ऑन राइट नाउ in India or all over the world? They are just trying to show the sympathy to the patient or the people, but they are not showing the real empathy they need. Thank you for that question. बहुत ही important question है कि क्यों हम empathy अपनी खो रहे हैं. I remember we did a research at UCMS जिसमें हमने जो medical students first year में आते हैं, third year में जाते हैं, fifth year में, final year में, हमने उनका Jefferson scale of empathy, which is an international questionnaire, जो बताता है कि what is the level of empathy, उसको हमने चेक किया right from the first year to the final year, and we were surprised because first year में they are very highly motivated. जब आप लोग मेरे पास आते हो, because I teach physiology which is the first year,
I am the person who sees you for the very first time in my classrooms. You come with those tinkle in your eyes, sparkle in your eyes. You want to change the world. You want to contribute to society. And sadly, over a period of time, after going through cadaveric dissection, after seeing patients suffering and all of that in the final years, suddenly the level of empathy goes down. Why is it so? And I think आपके हिसाब से क्यों हो रहा है? सर, इसके लिए हमें शायद अपने अंदर खुद भी, हम टीचर्स को, हम डॉक्टर्स को भी जागना पड़ेगा कि क्या रीज़न है इस बात का कि व्हाट इज़ हैपनिंग एंड व्हाई इज़ हैपनिंग। जो कंपटीशन है आजकल, जो है लोगों को यूएसएमएल जाना है, पीजी में क्लियर करना है, नीट पीजी निकालना है, बाकी चीज़ें निकालनी है, देयर इज़ अ लॉट ऑफ कंपटीशन। एंड राइट फ्रॉम द बिगिनिंग मैं देख रहा हूँ आजकल के बच्चे, आई फील वेरी सॉरी फॉर द यंग जनरेशन दैट राइट फ्रॉम मे बी बिफोर 10th स्टैंडर्ड you are already preparing for coaching entrances. I never took coaching. हमारे ज़माने में कोचिंग का कोई कॉन्सेप्ट नहीं होता था. But right now what I see is that even in the medical college, जो फर्स्ट ईयर के मेडिकल स्टूडेंट्स हैं, राइट फ्रॉम द फर्स्ट ईयर वो 5 दिन 5.5 दिन वो MBBS की क्लासेस लेते हैं सैटरडे और संडे को. दे आर सिटिंग इन कोचिंग फ्रॉम 9 to 9. Coaching is because it's a highly competitive scenario going on. So there is a, आप देख रहे हैं कि पिछले महीने भर से नीट में क्या हो रहा था, क्या नहीं हो रहा था. जी सर. 30 लाख स्टूडेंट्स अप्लाई करते हैं, एग्ज़ाम में बैठते हैं, लाख सीटें अवेलेबल होती हैं, क्या करेंगे? एग्जैक्टली. इसलिए वो फिर कोचिंग क्लासेस भी लेते हैं, एक्स्ट्रा भी चीज़ें करते हैं. सो मैनी टाइम्स, क्योंकि यू ऑल पीपल आर ब्रिलियंट पीपल जब आप MBBS में आते हो या नर्सिंग में आते हो, क्योंकि आप अपने एरिया से टॉप करके आते हो, एंट्रेंस एग्जामिनेशन क्रैक करके आते हो. बट यहाँ पर जब आप मेडिकल कॉलेज में आते हो, यू हैव पीपल फ्रॉम ऑल ओवर द कंट्री एंड इनफैक्ट इन शॉर्ट द पीपल इवन फ्रॉम अब्रॉड ऑल्सो. देयर इज अ ह्यूज कॉम्पिटिशन एंड देन देयर इज अ पीयर प्रेशर. एंड बिकॉज ऑफ दैट वी आर किलिंग द जॉय ऑफ टेकिंग केयर ऑफ योर सेल्फ, लर्निंग फ्रॉम ह्यूमैनिटीज़. इंडिया में आजकल क्या है कि जब हम पहले से डिवाइड कर देते हैं कि ये सब्जेक्ट्स में आर्ट्स और मेडिसिन, आर्ट्स वगैरह ये तो ह्यूमैनिटीज़ वाले पढ़ते हैं. माई अंडरस्टैंडिंग इज स्लाइटली डिफरेंट बिकॉज माई अंडरस्टैंडिंग वॉज शेप्ड बाय माई इंटरेस्ट इन मेडिकल ह्यूमैनिटीज़. जब मैं क्लास में पढ़ाता हूँ तो यूजुअली जो फर्स्ट स्लाइड्स होती हैं मेरी, उसमें आई डोंट स्टार्ट विद लर्निंग ऑब्जेक्टिव्स. एट द एंड ऑफ द सेशन यू वुड हियर दिस एंड दैट एंड दैट. आई बिगिन विद ए पेंटिंग एंड आई आस्क फॉर इंटरप्रिटेशन फ्रॉम द पीपल. एवरीबडी इंटरप्रेट्स द पीस ऑफ वर्क डिफरेंटली. फ्रीडा कहलो जो कि एक बहुत ही फेमस आर्टिस्ट विद डिसेबिलिटीज़ है, उनकी एक बड़ी रिनाउड पेंटिंग है द ब्रोकन कॉलम, जिसमें उनको दिखाया गया क्रॉनिक पेन और डिसेबिलिटी का मतलब. इट इज़ बीइंग परसीव्ड डिफरेंटली बाय स्टूडेंट्स. Then there is a painting, the doctor. नहीं, वो तो डॉक्टर साहब स्वाभाविक है. इफ यहाँ पे अगर 500 स्टूडेंट्स बैठे हैं, जी सर, तो 500 अपने दिमाग हैं, हर दिमाग का अपना फिल्टर है. एग्जैक्टली सर. हम अपने फिल्टर लगा के ही उस विषय को देखेंगे. करेक्ट सर. तो उसमें अलग अलग आंसर्स आएंगे. वो बात तो समझ में आती है. मेरा सर वही कहने का मतलब है कि जो डॉक्टर या नर्स या फिजियोथेरेपिस्ट की सबसे इम्पॉर्टेंट चीज़ है स्किल सेट, वो है आपका कम्युनिकेशन स्किल्स. हाँ, कम्युनिकेशन. और कम्युनिकेशन स्किल्स में आई एम नॉट ओनली टॉकिंग अबाउट योर स्पोकन वर्ड स्किल्स एंड ऑल ऑफ दैट. आई एम टॉकिंग अबाउट नॉन वर्बल स्किल्स. नॉन वर्बल, जब आप बॉडी लैंग्वेज आपकी क्या है? यस सर. जब आप OPD में बैठते हो और आपका मरीज गेट पर खड़ा होता है, आपकी डायग्नोसिस उसी मोमेंट से स्टार्ट हो जाती है. द मोमेंट दैट पर्सन इज कमिंग इनसाइड. एंड हाउ कैन यू हॉल योर ऑब्जर्वेशन स्किल्स, कैसे आप तेज़ कर सकते हो. एंड दैट्स वाई द लिंकिंग विद विजुअल आर्ट्स. विजुअल आर्ट्स आपको सिखाती है कि आपको एक आर्ट्स को कैसे देखना है, फ्रॉम द पेरिफेरी या सेंटर. एंड इट टेल्स यू अबाउट द क्यूज. डॉक्टर से आप पूछोगे आप में से कितने लोग ऐसा सोचते हैं कि विजुअल आर्ट से ही कम्युनिकेशन स्किल का शुरुआत होगी? यस. मुझे ऐसा लगता है कि अगर हम पेशेंट को फर्स्ट टाइम देखते हैं तो उस टाइम हमें इफ़ेक्टिव कम्युनिकेशन के साथ साथ उनका विजुअल एक्सप्रेशन भी देखना पड़ता है, क्योंकि उनका जो फेशियल एक्सप्रेशन होता है वो बहुत सारा उनका प्रॉब्लम को बता देता है कि आगे हमें कैसे बढ़ना है और किस डिजीज़ को ट्रीटमेंट और उनका मेडिसिन कैसे चलाना है और उनको किस कैटेगरी में रखना है. बेटर है कि पहले हम उनके विजुअल एक्सप्रेशन और फेशियल एक्सप्रेशन देखें और उसके बाद उनसे पूछें कि उसके अकॉर्डिंग उनसे पूछें कि आपको क्या हुआ है नॉर्मल में, और इफ़ेक्टिव वे में इफ़ेक्टिव कम्युनिकेशन करेंगे और पोलाइटली उनसे बात करेंगे. ऐसे बात करने से बेटर क्योर कर सकते हैं. थैंक यू सर. यस सर.
बिल्कुल सही कहा सर स्टूडेंट ने। मैं बस इसमें एक चीज़ ऐड ऑन करना चाहूँगा सर। जैसे जब कोई पेशेंट आता है, वो जब वो दर्द में होता है, उसके सीधे चेहरे